of sexual harassment of women employees and students in higher educational institutions regulations এই অ্যাক্টে পাবলিশ হয়ে বেরোয় 2016-এ। তাতে বলা হয় সমস্ত কলেজ, এবং সমস্ত কলেজ শুধু নয়, সমস্ত হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনে ওমেন এমপ্লয়িজদের এবং স্টুডেন্টদের উপর তারা যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার না হয়, অর্থাৎ শিক্ষা প্রাঙ্গণকে সমস্ত রকমের যৌন হয়রানি মুক্ত করতে, সমস্ত ক্যাম্পাস সেফ একেবারে রেসপেক্টফুল করবার জন্যে। যে একটু কম লোকজন, কিন্তু আমার তাও মনে হয়েছে যে কিছু কথা হয়তো বলা যেতে পারে। আমি ওই আইন নিয়ম কানুন এগুলো আমি ওদের উপর ছেড়ে দিচ্ছি, সুদেষ্ণা, শেলি, সুনন্দা, তোমরা এগুলো বলবে। আমি ছোট ছোট 2-3টে জিনিস একটু বলতে চাই। তোমরা যারা কাগজ পড়ছো, নিউজ দেখছো, তোমরা সবাই নিশ্চয়ই টিসিএস এর ঘটনা নিয়ে সবাই জানো। কতটা জানো আমি জানি না, কিন্তু আমি এইটুকু বুঝেছি যে তুমি যে বললে অনলি এডুকেশন ইনস্টিটিউশনস, কিন্তু নয়, মানে প্রাইভেট কনসার্ন এনি ওয়ার্ক প্লেস, এই জায়গাগুলোতে কিন্তু ভয়ানক খারাপভাবে এই কি বলবো, মানে হ্যারাসমেন্টের জায়গাটা তৈরি হচ্ছে। কিন্তু কলেজের কথাই বলছি, যেখানে 2জন স্যাক টিচারের বিষয় এই জিনিসটা হয়েছিল, সেখানে এনকোয়ারি কমিটিতে আমি ছিলাম। তো দ্য থিং ইজ দ্যাট এটা খুব মন দিয়ে আমার মনে হয় সবার শোনা উচিত, কারণ আমি এটা ডিটেলে যাব না। আমি শুধু এইটুকু বলবো যে যে কমপ্লেন করেছিল অ্যাজ এগেন্স্ট দ্যাট, আমরা যে ছেলেটির এগেন্স্টে কমপ্লেন ছিল সেটাকে আমরা যা কমপ্লেন, কথা, রেকর্ডিং ইত্যাদি প্রভৃতি নানান রকমের পরে ছেলেটিকে জিবি থেকে করে বিকাশ ভবন থেকে বলে যে ওকে টার্মিনেট করে দেওয়ার জন্য। স্যাক তো টার্মিনেট করতে অসুবিধা ছিল না, আর গ্রাউন্ড স্ট্রং বলে দেখিয়েছিল। কি হলো সেটা হচ্ছে যে আমরা যেহেতু ছোট ছোট আইনের জায়গাগুলো ভালো করে একদম জানতাম না তখন, অ্যাটলিস্ট ছেলেটি কেস করলো। কেস করার পরে নট অনলি ও কেসে জিতে গেল, হি ওয়াজ রিইনস্টেটেড। ও যে 1.5 বছর ধরে মাইনে পায়নি, সেই মাইনেটা গভর্নমেন্ট থেকে ওকে দিতে হলো। উপরন্তু যে কমপ্লেন করেছিল তাকে একটা পেনাল্টি দিতে হয়েছে, ওর কেসের যে খরচ হয়েছে সেটা ওকে বিয়ার করতে হয়েছে। এটা কেন হলো, আমি একটাই ছোট জিনিস বলবো। 1000 একটা কমপ্লেন, ও আমাকে এই বলেছে, ও আমাকে এরকম করে দেখেছে, ও আমাকে এইসব করেছে, এই যে কমপ্লেনগুলোর মাঝে কিন্তু তুমি কোথায় ছিলে? ডিড ইউ এভার সে নো? এই প্রশ্নটা কিন্তু বড় হয়ে গেছিল। তুমি যদি নো না বলে থাকো এবং ভেহিমেন্টলি নো না বলে থাকো, তাহলে কিন্তু ইউ আর ইকুয়াল, কি বলবো, পার্টনার ইন ক্রাইম। একদম ম্যালিশিয়াস কমপ্লেনে চলে গেল, এবং আমরাও কিন্তু গভর্নিং বডিও কিন্তু একটা স্ট্রিকচার খেলো। এটা আমার কথাটা দিয়ে শুরু করছি যে সুদেষ্ণা, শেলি যখন বলবে তখন তোমরা দেখবে যে কোনগুলোকে আমরা, মানে কোন বিষয়গুলো নিয়ে আমরা কমপ্লেন করতে পারি। আমার যে জিনিসটা খুব মানে মনে হয় আপাত দৃষ্টিতে খুব ইনোসেন্ট মনে হয়, যে আমরা অনেক সময় অনেককে খুব মজা করে মেসেজ করি, এবং এরকম মেসেজ এলে যে কেউ, ছেলে মেয়ে নির্বিশেষে, আমরা কিন্তু প্রথম দিকে খুব এনজয় করি। এনজয়মেন্টের পেছনে কারণটা থাকে যে আমি খুব ইম্পর্টেন্স পাচ্ছি যে কোনো XYZ এর কাছ থেকে, আমার আশেপাশে যারা আছে তারা সেই ইম্পর্টেন্সটা পাচ্ছে না। মানুষ হিসেবে আমার প্রথমে এই জায়গাটা খুব ভালো লাগতে থাকে। এই জায়গাটা যদি একবার ভালো লেগে গিয়ে থাকে, তাহলে কিন্তু আমি আর তার নামে পরবর্তীকালে কমপ্লেন করতে পারি না, কারণ আমি সুতোটা ছেড়ে দিয়েছি। এবার সুতো একবার ছেড়ে দিলে কিন্তু আজ আমার হঠাৎ মনে হলো যে আর আমার ভালো লাগছে না, যখন উল্টো দিকে যে আছে সে তাকেও থেমে যেতে হবে, এটা কিন্তু হয় না। সুতরাং পা বাড়ানোর আগে বা ওই সুতো ছাড়ার আগে আমাদের মনে হয় একবার ভেবে এগোনো উচিত। এটা আমার মনে হয়েছে যে প্রথমেই যে কোনো জিনিস খুব তিক্ততা
এক জায়গায় যাওয়ার আগে আমাদের এটা ভেবে নেওয়া উচিত। কারণ প্রথম সব কিছুই খুব ছোট লেভেলে থাকে, তো তখন অনেক কিছু ভালো লাগতে পারে, পরে কিন্তু আর সেটা ভালো লাগার জায়গায় থাকে না। যেমন যে কোনো ইফটিজিং এর সম্বন্ধেও বলা হয় যে প্রথম দিনই কেন বলেনি, প্রথম দিনই বলা উচিত ছিল। আজকে এই টিসিএস এর ব্যাপারটা এত ভয়ানক আকারে হয়েছে বলে কিন্তু আমাদের সবার চোখে পড়েছে, কিন্তু প্রথম দিনই কিন্তু এত ভয়ানক ছিল না। তার মানে তখন নানা কারণে হতে পারে, আমাদের চাকরি হারানোর ভয় থাকে, অনেক কিছু থাকে, সেজন্য হয়তো আমরা কমপ্লেন করিনি। আরেকটা বিষয় যেটা আমার মনে হয়, যেটা আমি কলেজের নানা ক্ষেত্রে বলে এসেছি, যে যতক্ষণ না কেউ রিটেন কমপ্লেন করছে সেই কমপ্লেনের কোনো গুরুত্ব নেই, সেটা যেই করুক। যতক্ষণ না কেউ রিটেন কমপ্লেন করছে, মাঠে ঘাটে পুকুর পাড়ে আমরা অনেক কিছু নিয়ে গল্প করতে পারি, হাসাহাসি করতে পারি, যাকে গসিপ করা বলা হয় সেটা করতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকে আমরা জানি যে এখানে একটা মেল আইডি দেওয়া আছে। যতক্ষণ না আমরা সেই মেল আইডিতে জানাচ্ছি ততক্ষণ কিন্তু গল্প গল্পেই থাকবে, তার কিন্তু কোনো সুরাহা হবে না। সুতরাং বিষয়টা খুব আমি বলবো যে মিটিয়ে ফেলতে চাইলে মিটিয়ে ফেলা যায়, আর খুব সিরিয়াস জায়গায় নিয়ে যেতে চাইলে সিরিয়াস জায়গায় চলে যায়। কিন্তু যে কমপ্লেন করবে তার হাতে যেন এনাফ এভিডেন্স থাকে যে আমি যার সম্বন্ধে কমপ্লেন করছি তাকে যেন আমি সেটা প্রুফ করতে পারি। যে দুটো ঘটনা ম্যাডাম বললে, আচ্ছা, আমি শ্বেতাদি প্রিন্সিপাল ম্যাডাম এবং সুদেশনাদি ওনারা তো পুরোটাই বলেছেন ঘটনাটা কি হতে পারে। তো যেটা আমার বলার হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে জায়গাটা, মানে কোন এরিয়াতে যদি এই ধরনের ঘটনা হয় আমরা কমপ্লেনটা করব। সুদেশনাদির স্লাইডে ওটা ছিল, তবু আমি বলছি কলেজ কম্পাউন্ডের মধ্যে যদি আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ হয়ে থাকে আপনি কমপ্লেন করতে পারেন। কলেজের সঙ্গে যদি কোনো এক্সকারশনে আপনি যান বা কোনো ক্যাম্পে, সেখানে গিয়ে যদি এই ধরনের ঘটনা হয় তখন আপনি কমপ্লেন করতে পারেন। এবং আইসিসি শুধুমাত্র টিচিং এবং নন টিচিংদের জন্য নয়, এটা কিন্তু স্টুডেন্টদের জন্য। আর যে ইমেল আইডিটা আছে আপনারা কলেজের ওয়েবসাইটেও পেয়ে যাবেন, সেখানে আপনারা কমপ্লেন করুন আর এগিয়ে আসুন। কারণ এই ধরনের ঘটনা আমাদের কলেজে খুব হয়নি বলতে গেলে, আগেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। এই ভবিষ্যতে হবেটা শুনে আপনার রাগ হতে পারে, কিন্তু আপনি যদি এখন না এগিয়ে আসেন তাহলে কিন্তু ভবিষ্যতে চলতে থাকবে। সুতরাং আসুন, বি ভোকাল, এবং লিখিত দিতে হবে। সুদেশনাদি ম্যাডাম, শ্বেতাদি সবাই বললেন লিখিত দিন আইসিসিকে। আপনার যেটা পরিচয় আমরা গোপন রাখবো এবং ভিকটিমের পরিচয়ও আমরা গোপন রাখি। আর 90 ডেজের মধ্যে এটাকে রিজলভ করতে হয়। কিন্তু একটা প্রশ্ন আমার রয়েই যায় আইকিউএসি কোঅর্ডিনেটর ম্যাডামের কাছেও বা সুনন্দাদির কাছেও, যেহেতু উনি আইসিসি কোঅর্ডিনেটর, আমি যদি ভিকটিম হই আমি কি সবার কাছে গিয়ে বলবো না যে আমার সঙ্গে এটা হয়েছে ওটা হয়েছে? আমি দেখলাম যে আমার আগে 3 জন, ওনারা অনেক সিনিয়র, ওনাদের অভিজ্ঞতা অনেক বেশি, ওনারা প্রত্যেকেই বলছেন বিষয়টা কনফিডেন্সিয়াল রাখতে। কিন্তু আমার সঙ্গে যদি একটা এরকম অনভিপ্রেত